বেলার নেকানাকা কথায় প্রত্যুত্তরে ত্রয়ী বলে, আমি কোথায় গিয়েছিলাম এটা তোমাকে বলতে বাধ্য নই। তুমি এ বাড়ির কেউ নও। এ বাড়ির কেউ জিজ্ঞাসা করলে আমি অবশ্যই বলবো। তন্দ্রা বেলাকে উদ্দেশ্য করেই বলে ওঠে, তুমি নিজের দোষটা কেন স্বীকার করছো না? তুমি ভাবির চরিত্র নিয়ে প্রশ্ন তুলিও না। তুলনি। থাপ্পড় মেরেছ, বেশ করেছি। ত্রয়ী আর কিছু বলে না, সকলের দিকে একবার তাকিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে পড়ে। দোতলায় নিজের ঘরে এসে দরজা লক করে সুপ্তের ল্যাপটপ বের করে। সুপ্তের কথা মতো পাসওয়ার্ড লিখতেই লক খুলে যায়। কিছুক্ষণ টেপাটেপি পর কাঙ্ক্ষিত ভিডিও সামনে আসে তার। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে ভিডিও চালু করে সে। পুরো ভিডিওটা দেখার পর ত্রয়ীর ওষ্ঠে হাসি ফুটে ওঠে। ত্রয়ীর ওষ্ঠে অনন্য হাসি ফুটে ওঠে। তার এই মুহূর্তে মনে হচ্ছে তার থেকে ভাগ্যবতী স্ত্রী এই জগতে মনে হয় তৃতীয়টি নেই। ভিডিওটা নেটে আপলোড করে ল্যাপটপ অফ করে রেখে দেয় ত্রয়ী। বিছানা থেকে উঠে আরশির সামনে এসে দাঁড়ায় সে। এক দৃষ্টিতে তাকায় নিজের দিকে, খুঁটিয়ে দেখে নিজেকে, তারপর তাকায় অবিন্যস্ত হয়ে থাকা চুলের দিকে। কোমরের লম্বা চুল এখন কোমল পিঠের মাঝামাঝি হয়ে আছে, সামনে করে কাটতে গেলে আরো ছোট হয়ে আসবে। ত্রয়ী চোখ বুজে নেয় অশ্রু গড়ায় কাজল ঘেরা অক্ষি পল্লব থেকে। ধপ করে বসে পড়ে সে মেঝেতে। তারপর তার ক্রন্দনে মুখারিত হয় কক্ষটি। মেঝেতে একের পর এক অশ্রুর দানারা পতিত হয়, ভিজিয়ে তোলে। অনেক বৎসর পর এমনভাবে কাঁদছে ত্রয়ী, অথচ আজ তার পাশে এমন কেউ নেই তাকে আলিঙ্গন করে তার মনের সমস্ত কষ্ট শুষে নিবে। ত্রয়ী চলে যাওয়ার পর রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে আসে আরসালান। এই মুহূর্তে মায়ের উপর বিরক্ত হয়ে আছে সে। আরসালানের পরনের সাদা পাঞ্জাবি খুলে বিছানায় ছুঁড়ে মারে। তারপর একটা নাম্বারে ডায়াল করে সে। 3বার রিং হওয়ার মাথায় সেই ওপাশের ব্যক্তি ফোন রিসিভ করে আরসালানের কানে ভেসে আছে উচ্চস্বরে গান বাজানোর আওয়াজ। সে বিরক্ত হয়ে বলে ওঠে, নিঝুম। ক্লাবে নেশাগ্রস্ত অবস্থায় নাচে ব্যস্ত নিঝুমের কান অবধি সেই আওয়াজ পৌঁছায় না। ফোন কানে ধরে ভ্রু কুঁচকে সে আরসালানের কথা শোনার চেষ্টা করছে, কিন্তু তীব্র গানের কারণে কোনো কিছুই শুনতে পাচ্ছে না সে। আরসালান বাঁকা হেসেই বলে ওঠে, কাজ বেশ ঠিক মতন করেছিস তুই। কালকে এসে তোর পাওনা নিয়ে যাবি। কথাটুকু বলে আরসালান ফোন কেটে দেয়। তার ওষ্ঠকোণে লেপ্টে থাকা বাঁকা হাসি চৌড়া হতেই পৌশাসিক অট্ট হাসিতে পরিণত হয়। মনে আশ মিটিয়ে হেসে নিয়ে সে বলে ওঠে, সুপ্ত রেহনেওয়াজ, কারাগারের ওপরে বসে নিশ্চয়ই ভাবছিস কেন আরসালান চৌধুরীর পিছনে লাগতে গেলাম। মান সম্মান সব গেল আমার। হঠাৎ শক্ত হয়ে ওঠে আরসালানের জবান। সেই বলে ওঠে, আজ আজ তোর মান সম্মান গেছে, কাল তোর বউয়েরও আমার হবে। আজ শালিবাগে আসেনি তো কি হয়েছে? কে বলতে পারে কাল কি হয়? আসলে কাল কি হবে তা আমরা কেউই বলতে পারছি না। ঠিক তেমনি পৈশাসিক আনন্দে মেতে থাকা আরসালানের বোধগম্য হলো না কাল কি হতে চলেছে। নিজেকে সর্ববুদ্ধিমান বলে উল্লাস করতে লাগলো সে। বুঝলো না কালকে সূর্যোদয় তার জন্য কি সংকট নিয়ে আসতে চলেছে। সকালবেলা থানার সামনে চেঁচামেচির আওয়াজে ঘুম ভাঙে আসে সুপ্তর। সারা রাত নিদ্রাহীন থেকে ভোরের বেলায় একটু চোখ লেগে এসেছিল তার। বসা থেকে উঠে কারাগারের কপাট ধরে দাঁড়ায় সে। বাহিরে দৃষ্টি রেখে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। এরই মাঝে বিরক্ত মুখে ইন্সপেক্টরকে থানায় ঢুকতে দেখা যায়। সে এসে কারাগারের দরজা খুলে দিতেই সুপ্ত অবুঝের ন্যায় শুধায়, দরজা খুলে দিলেন যে ইন্সপেক্টর? ইন্সপেক্টর তার দিকে তাকায় শান্তভাবে, তারপর বলে, টিভির দিকে তাকিয়ে সুপ্তকে ইশারা করে সেদিকে তাকাতে বললে ইন্সপেক্টর। সুপ্তর ঠোঁটের কোণে মৃদু অদৃশ্য হাসির লেপ্টে টিভিতে তাকাতেই গোপন ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য দৃষ্টিগোচর হয়। সুপ্ত সেদিকে তাকায় গর্বের সহিত। ক্যামেরায় বন্দি হওয়া দৃশ্যটি এইরকম।
নিঝুম নিজে নিজেই তার জামা কাপড় ছিঁড়ে তার ক্রন্দনের স্বর সুপ্ত থেকে বাঁচার আকুতি করছে। আর তার থেকে কিছুটা দূরেই সুপ্ত দাঁড়িয়ে আছে। সুপ্তের কণ্ঠে বিস্ময়সূচক প্রশ্ন ভেসে আসছে। এটা আপনি কি করছেন মিস নিঝুম? পুরোটা না দেখেই সুপ্ত ইন্সপেক্টরের দিকে তাকায়, তারপর অতি শান্ত স্বরে বলে, বাড়িতে ফোন করা যাবে? ব্যালকনিতে বসে এক দৃষ্টিতে কোথাও তাকিয়ে আছে ত্রয়ী। পরনে হালকা গোলাপি রঙের জর্জেটের শাড়ি, মাথার চুল ছেড়ে দেওয়া, যা আজ কেবল পিঠ অবধি। ত্রয়ীর মুখে কোনো প্রতিক্রিয়া নেই, একদম থমথমে মুখশ্রীতে তাকিয়ে আছে সে। একদম থমথমে মুখশ্রীতে কোথাও তাকিয়ে আছে সে। কিছুক্ষণ পরে দরজা খোলার আওয়াজে আর চোখে তাকায় ত্রয়ী। কয়েক সেকেন্ডে যেতেই পুরুষালী বন্ধনে আবদ্ধ হয় তার দেহ। চোখ বুজে নেয় ত্রয়ী, মৃদু স্বরেই বলে ওঠে, ওয়েলকাম ব্যাক মিস্টার সুপ্ত। সুপ্ত হঠাৎ খেয়াল করে ত্রয়ীর মাথায় চুল কেবলমাত্র পিঠ অবধি। ত্রয়ী নিজেকে সুপ্তর থেকে ছাড়িয়ে নিয়ে রুমে আসে। পেছনে আসে সুপ্ত, ভ্রু কুঁচকে তাকায় ত্রয়ীর প্রাণে। ত্রয়ী কাবার থেকে টি শার্ট বের করতে করতে বলে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার নিয়ে আসছি। তোমার চুল কেটে ফেলেছি। কেন? অপবিত্র কারো স্পর্শ রাখতে নেই। সুপ্তের অনাকাঙ্ক্ষিত চক্ষু ত্রয়ী স্বাভাবিক চোখে মুখে বিচরণ করছে। রমণীর মুখশ্রী বেশ স্বাভাবিক, অথচ হৃদয় সেটাও কি স্বাভাবিক? কালকের ক্রন্দনের ছাপ কি একটুও লেপ্টে নাই মুখশ্রীতে? ত্রয়ী সুপ্তর এক দৃষ্টিতে তাকিয়ে থাকা থেকে নিজের দৃষ্টি লোকাতেই বলে ওঠে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার নিয়ে আসছি। ত্রয়ী দরজার দিকে এগোতে নিলেই সুপ্ত বলিষ্ঠ হাতে ত্রয়ীর বাহু চেপে ধরে। ত্রয়ী ফিরে তাকায় স্বল্প করুণ চোখে। সুপ্ত তীক্ষ্ণ চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে, কিছু হয়েছে? বলো আমাকে। ত্রয়ী হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও সুপ্তর চোখে তীক্ষ্ণতা বাড়ে, সাথে বাড়ে কণ্ঠের গম্ভীরতা। নিশ্চয়ই কিছু হয়েছে। তোমার চুল কেটে ফেলেছো, রহস্যময় কথাবার্তা। তুমি বলবে নাকি আমি জোর করব? ত্রয়ীর বাহুতে হাতের চাপ বাড়তে চোখ দিয়ে জল গড়ায় ত্রয়ীর। সুপ্ত হকচকিত হয়ে ওঠে সামান্য, বাহু ছেড়ে দ্রুত পুনরায় ত্রয়ীকে আগলে নেয় বুকের মাঝে, মৃদু কণ্ঠে শুধায়, বলো বউ, কি হয়েছে? সুপ্তের প্রেমময় বাণীতে ত্রয়ীর নিবিড় কান্না বেড়ে যায়। ক্রমে ভিজতে থাকে সুপ্তের প্রশস্ত বক্ষদেশ। সুপ্ত আরও যত্নে আগলে নেয় স্ত্রীকে। ত্রয়ী মিহি কণ্ঠে অভিযোগের সুরেই বলে ওঠে, আমি তো এতটা আহামরি সুন্দর নই, আর না আমার গায়ের রং ধবধবে ফর্সা। এতটা আকর্ষণীয় তো নই যার জন্য আমাকে হ্যারাসমেন্টের শিকার হতে হবে, আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে জোর চালানোর প্রচেষ্টা করতে হবে। আমার জীবনটা এত কঠিন কিভাবে হয়ে গেল সুপ্ত? ত্রয়ীর ভেজা কণ্ঠে সুপ্তের হৃদয়ে দাগ কাটে। সে শান্ত কণ্ঠে শুধায়, কাল আরসালান তোমায় উঠিয়ে নিয়ে গিয়েছিল? ত্রয়ী মাথা তুলে তাকায় সুপ্তের দিকে, মাথা ওপর নিচ করে হ্যাঁ বোঝায়। ত্রয়ী তড়িঘড়ি করে বলতে নেয়, কিন্তু বিশ্বাস করুন সুপ্ত, আমাকে টাচ করতেও পারেনি। আমার চুলে হাত দিয়েছিল, কেটে ফেলেছি আমি ওখানেই। আপনি? ত্রয়ী ঠোঁটে আঙ্গুল চেপে তাকে থামিয়ে দেয় সুপ্ত, তারপর বলে, কিচ্ছু বলার প্রয়োজন নেই, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি খাবার নিয়ে এসো। সুপ্ত ত্রয়ীর কপালে আলতো করে ওষ্ঠ ঠেকায়, তারপর টি শার্ট নিয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ায়। ত্রয়ী কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে রুম থেকে বের হয়। ওয়াশরুমে প্রবেশ করতেই সুপ্ত শান্ত মুখশ্রী বদলে কঠিন হয়ে ওঠে। হাত আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে আসে। টি শার্ট ঝুলিয়ে শাওয়ারের নিচে দাঁড়ায় সে। দেহের পানিকণা পড়তেই শুভ্র শার্ট ভিজে সুঠাম গরনের দেহে ফুটে ওঠে। কপাল অবধি এসে ঠেকে ভিজে চুল ঠেলে দেয় পেছনের সুপ্ত। দৃষ্টিতে তীক্ষ্ণতা রেখে দাঁতে দাঁত চেপে সে বলে ওঠে, তুই নিজের সীমা ছাড়িয়ে আমাকেও সীমা ছাড়তে বাধ্য করলি। এই হার তো ছিল আমার চালের এক অংশ মাত্র। তোর কি মনে হয় তোর পাঠানো সার্ভিস গার্লকে চিনতে আমার খুব বেশি সময় লেগেছিল?
নিজেই নিজের কথাখানা বলে বাঁকা হাসি সুপ্ত। পরক্ষণে সেই হাসি মিলিয়ে গম্ভীর হয়ে ওঠে মুখমণ্ডল। সকালের ব্রেকফাস্ট করেই টিভির সামনে বসে আরসালান উদ্দেশ্য আরেকবার নিউজ দেখানো, সুপ্তর নামে সেই অপবাদ শ্রবণ, পৈশাচিক আনন্দ পাওয়া। রিমোট টিভি অন করে কাঙ্ক্ষিত নিউজের অপেক্ষা করতে অনাকাঙ্ক্ষিত খবর শুনে সে মুহূর্তেই চোখে মুখে অনুভূতি শূন্য হয়ে আসে আরসালানের। কিন্তু পরক্ষণেই কানে পুলিশের গাড়ির সেই চেনা পরিচিত আওয়াজ, চোখে মুখে ভয়ে শুভ্র হয়ে ওঠে তার। পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে কণা চৌধুরী। ফারহাদ চৌধুরী বাড়ি নেই, বিজনেসের কারণে দেশের বাইরে অবস্থানরত সে। কণা চৌধুরী নিচে নেমে দেখে ইন্সপেক্টর এসেছেন। উদ্দেশ্য তার গুণধর ছেলেকে গ্রেপ্তার করা। অন্য সময় হলে তিনি হয়তো তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু আজ তিনি সিঁড়ির নিকট ঠায় দাঁড়িয়ে রইলেন। আরসালানও যেন কোনো প্রকার বাধা দিল না, শুধু মায়ের পানে একবার তাকিয়ে ইন্সপেক্টরের সাথে সাথেই চলল। এই একটা মানুষকে আরসালান সামান্যতম পরোয়া করে, জন্মদাত্রী মা তো। আরসালান চলে যাওয়ার পরও কণা চৌধুরী সেই একইভাবে বাইরের দিকেই তাকিয়ে রইলেন। চোখে মুখে কোনো অনুভূতির আস্তানা নেই আগের বারের মতো সেই বিচলিত চেহারা। ভেজা গলা স্বরে ছেলের জন্য আহাজারি করার ছন্দময় ক্রন্দন। ভদ্রমহিলা বাইরের দিকে তাকিয়ে রয়। সময় যেতেই এক ফোঁটা উষ্ণ অশ্রু তার শুভ্র কপল স্পর্শ করে। ভদ্রমহিলা শুকনো একটা ঢোক গিলে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে যান। এইবার তিনি আর চাইছে না ছেলে ঘরে ফিরুক, বরং তার মনুষ্যত্ব বিবেক বলছে অপরাধী সর্বোচ্চ শাস্তিপ্রাপ্য। বাড়ির বাহিরে বেরোতেই জনগণের হামলার শিকার হয় আরসালান। বাড়ির বাহিরে লোকজনের ভিড়, বুড়ো জোয়ান বয়সদের ভিড় সেই যেন সমাহার থেকে কেউ কেউ নিজের পায়ের জুতো মোহ ত্যাগ করছে, সেটা ছুঁড়ে মারছে তার আরসালানের দিকে। কেউ বা হাতে টমেটোর ন্যায় সবজি নিয়ে এসেছে নিক্ষেপ করার জন্য। আরসালান নিজের দিকে ধেয়ে আসা জিনিসটা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নিক্ষেপকৃত বস্তু সংখ্যায় এত যে সে তার কপালে জুতোর বাড়ি পড়ে যাচ্ছে। পরদিন 10টায় আদালতে কার্যক্রম শুরু হয়। সুপ্ত ডিফেন্স লয়ার এর জায়গায় দাঁড়িয়ে আরসালানের পানে তাকিয়ে বাঁকা হাসে। মুহূর্তেই সেটা মিলিয়ে যায়। সেই ভাইরাল ভিডিও আদালতে প্লে করা হয়। সেটা শেষ হতেই সুপ্ত বলে ওঠে, ইয়োর অনার, আমার প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট মিস নিঝুমকে কাঠগড়ায় আনার অনুমতি চাইছি। জাজ সাহেবের অনুমতি পাওয়ার পর বেশ সময় নিয়ে নিঝুম কাঠগড়ায় এসে উপস্থিত হয়। কাচুমাচু করে নিচের দিকে তাকিয়ে আছে সে। এটা লজ্জায় নাই কিসের বুঝতে পারছে না সুপ্ত কাঠগড়ায় থেকে অনেকটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে, মিস নিঝুম, আপনার আমার সাথে এমনটা করার কারণটা কি ছিল? আপনি কেন আমার সম্মানের আর এই কেসের পেছনে পড়েছিলেন? নিঝুম কাচুমাচু করে সুপ্তর দিকে তাকিয়ে একবার আরসালানের পানে তাকায়। নিঝুম চুপ করে তাকিয়ে দেখে সুপ্ত নিজেই বলতে শুরু করে, ইয়োর অনার, আমার সেই দিনই আমার অ্যাসিস্ট্যান্টের ওপর সন্দেহ হয়, যেদিন আমি ওনাকে সাথে নিয়ে ডক্টর কিরণের কাছ থেকে কেয়ার রিপোর্টটা দিতে আসি। সেই দিনই মিস নিঝুমের রিপোর্ট দেখে বিচলিত হয়ে পড়া আমার চোখে বাজে। তারপরেও আমি কোনো পদক্ষেপ নিইনি, কেননা আমি নিশ্চিত হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। তারপর যখন আসল রিপোর্ট বদলে নকল রিপোর্ট রাখা হয়, আমার সন্দেহ তখন স্পষ্ট হয়ে ওঠে, যার ফলশ্রুতিতে কেসটা আমি হেরে যাই। আর কেয়াকে বিনা দোষে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে এখন মৃত। সুপ্তর থামার সাথে সাথেই কোর্ট জুড়ে পিন নীরবতা ছেয়ে যায়। সুপ্ত দীর্ঘশ্বাস ফেলে আবার নিঝুমকে বলতে শুরু করে, আপনাকে সত্যতা স্বীকার করার সুযোগ দিচ্ছে আদালত, নয়তো গোপন ক্যামেরাটিতে সমস্ত কিছু ধরা পড়েছে। সাথে সাথে স্পষ্ট করে শোনা যাচ্ছে আপনার উচ্চারিত সেই নাম, যার কথায় আপনি এই সমস্ত কিছু করেছেন, আরসালান চৌধুরী। হ্যাঁ, আরসালান চৌধুরী। ওনার কথাতেই এসব করেছি আমি। ওনার কথাতেই রিপোর্ট আমি বদলে দিয়েছি। তার অস্বীকার করার সুযোগ নেই দেখে নিঝুম ঊর্ধ্বশ্বাসে সবটুকু স্বীকার করে নেয়। তার চোখে মুখে অপরাধের ছাপ ফুটে ওঠে।
সূক্ষ্মভাবে সুপ্ত আলগোচরে বলে। আপনি এমনটা না করলে একটা নিষ্পাপ প্রাণ বেঁচে থাকতো আজ। সুপ্ত থেমে ফের বলে, ইয়োর অনার, ডক্টর কিরণ কেন সেদিন মিথ্যা বলেছিলেন তা জানার জন্য ওনাকে কাঠগড়ায় আনার অনুমতি চাইছি। আমাকে হুমকি দেওয়া হয়েছিল ইওর অনার। আমি সত্যি মিথ্যে না বলি তবে আমার বউ বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হবে। ধারা জানা নেই, গুগল করে পাইনি। অনুসারে আরসালান চৌধুরীকে পরপর 2টি ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড এবং মিসেস নিঝুমকে মিথ্যার অভিযোগ করার দায়ে 2 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। দ্য কেস ইজ ক্লোজড। জজ সাহেবের রায় ঘোষণার পর সুপ্ত নিচের দিকে তাকিয়ে ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে। মৃত্যুদণ্ডের কথা শুনে স্তব্ধ আরসালানকে পুলিশ আদালত থেকে নিয়ে যেতে থাকে। সুপ্ত আলগোচরে এসে আরসালানের সামনে দাঁড়ায়, শান্ত কণ্ঠেই বলে ওঠে, প্রথমবার অসৎভাবে কারাগার থেকে বের হয়ে আসার পর তোর কাছে সুযোগ ছিল শুধরে যাওয়ার, অন্তত ধর্ষণের মতো যখন অপরাধ থেকে দূরে থাকতে পারতি, কিন্তু না, তুই সেটা করিসনি। নাও ইউ ডিজার্ভ দিস পানিশমেন্ট। আলবিদা। কথাখানা বলেই সুপ্ত ঘুরে সামনে এগোতে থাকে। তার প্রতিটা পদক্ষেপ তার বিজয়ের গর্ভে ফুলে ফেপে ওঠে। গৌরবের ন্যায় ফুটে ওঠে সুপ্তের বাঁকা হাসির ভাঁজে। নিজের গাড়ির নিকট পৌঁছাতে পৌঁছাতে পরনের কালা কোট খুলে হাতে ঝুলিয়ে নেয় সে। এই মুহূর্তটাকে তাকে অসম্ভব সুদর্শন দেখায়। মুখে কেই যে তার মৃদু হাসি, চরিত্রে লাগা সমস্ত মিথ্যে কলঙ্ক ধুয়ে মুছে ছাপ করে গাড়িতে উঠে বসে সুপ্ত। বাড়িতে এসে হাতের কোট বিছানায় মাত্র রেখেছে সুপ্ত, তখনই হন্তদন্ত হয়ে এসে ভেতরে প্রবেশ করে ত্রয়ী, ব্যস্ত কণ্ঠে শুধায়, কেসটার কি সিদ্ধান্ত হলো? আপনি জিতেছেন তো? আগের বার জেতার কেস হেরে যাওয়ায় ত্রয়ীর মনে দ্বিধা নিয়ে প্রশ্নখানা করে। সুপ্তর মনে হঠাৎ দুষ্টুমি ভর করে। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলতে খুলতে বলে, তুই আমাকে পেয়ে জিতেছ কিনা সেটা বলো। ত্রয়ী সুপ্তের কথায় ভ্রু কুঁচকে তাকায়। আর শীতে সুপ্তর প্রতিবিম্বের দিকে তাকিয়ে দেখে সুপ্তর অধর কোণে মিটিমিটি হাসি। ত্রয়ী খেপে উঠে মুহূর্তেই ঝাঁঝালো কণ্ঠে বলে আমি চিন্তিত আর আপনি মশকরা করছেন আমার সাথে? হ্যাঁ। ওঠে। সুপ্ত সোজা সাপটা উত্তর দিয়ে পেছন ফিরে ত্রয়ীর দিকে তাকায়, তারপর বলে, কেস ইজ ক্লোজড। অপরাধীরা তাদের শাস্তি পেয়েছে। তবুও ত্রয়ী নাকের পাটা সামান্য ফুলে সুপ্তকে কাবার থেকে একটা স্কাই ব্লু শার্ট বের করে হাতে ধরিয়ে দিয়ে বলে, দ্রুত ফ্রেশ হয়ে আসুন, মিনিকে আজকে আংটি পরাতে আসবে ওনারা। ত্রয়ীর রুম থেকে বেরিয়ে গেলে সুপ্ত আলগোচরে হাসে বিড়বিড়িয়ে বলে ওঠে, বলো রাগান্বিতা, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুপ্ত বেরিয়ে এসে 10 মিনিট সময় নিয়ে তার কিছুক্ষণ পরে ত্রয়ী রুমে এসে তাড়া দিয়ে নিচে পাঠায় ওনাকে। পাত্রপক্ষ এখনো আসেনি, কিছুক্ষণের মাঝেই এসে পৌঁছাবে বলে জানিয়েছে, তাই ত্রয়ী তাড়াতাড়ি তৈরি হতে এসেছে। সুপ্তর সাথে ম্যাচিং করে হালকা আকাশি রঙের একটা শাড়ি পরে ত্রয়ী, সাথে সাদা হাতা খাটো ব্লাউজ, কানে পাথরের ঝুমকো পরেছে, চোখে গাঢ় কাজল এঁকেছে, ঠোঁটে সামান্য লিপস্টিক লাগিয়ে চুলে হাত লাগিয়েছে ত্রয়ী। চুলে হাতে দিতে মনটা বিষিয়ে ওঠে ত্রয়ীর। তার এত শখের লম্বা চুল এখন কেবল পিঠ পর্যন্ত। মন খারাপ নিয়ে ধীরে ধীরে চুলের ফ্রেঞ্চ বেনি করে নেয় ত্রয়ী। তারপর আরশিতে নিজেকে ভালোভাবে খেয়াল করে লক্ষ্য করে 2টি হাত বেশ খালি খালি লাগছে। ত্রয়ী তার ব্যাগ ঘেঁটে সাদা রঙের কাচের চড়ি বের করে, তারপর সেটা হাতে গড়িয়ে পরে নেয়। ত্রয়ী সকলের অলংকার পর্যবেক্ষণ করে দেখে আজকের পরা সব অলংকারই সাদা বর্ণের, এমনকি ত্রয়ীর পায়ের নুপুরও সাদা পাথরে বিদ্যমান। তখনই রুমে প্রবেশ করে সুপ্ত। মোবাইল নিতে এসেছিল সে। তার হঠাৎ আগমনে আরশিতে নিজেকে এক দৃষ্টিতে
দেখতে থাকা ত্রয়ী চমকে উঠে খানিক ঘাড় ঘুরিয়ে সুপ্তকে দেখে হঠাৎ করে লজ্জা এসে ভর করে ত্রয়ীর পানে। মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রয়। সুপ্ত দরজা কাজটা এসেই থমকে দাঁড়িয়েছে, চোখের পলক পড়ছে না। ত্রয়ী আর চোখে সেটা লক্ষ্য করছে আর লজ্জায় ডুবে যায়। পরক্ষণেই নিজেকে নিজে প্রশ্ন করে ওঠে, সে কেন এত লজ্জা পাচ্ছে? আশ্চর্য, এভাবে লজ্জা পাওয়ার মেয়ে তো সে নয়। সুপ্ত ত্রয়ীকে দৃষ্টি নিবদ্ধ করে সুপ্ত ত্রয়ীতেই দৃষ্টি নিবদ্ধ রেখে ধীরে ধীরে এগোয়। ত্রয়ী এবার মাথা তুলে তাকায়। সুপ্তকে যখনই শার্ট পরিহিত অবস্থায় দেখে তখনই ত্রয়ীর হৃদয় ধক করে ওঠে। সুটাম দেহে শার্ট খুব ভালোভাবে মানায় কিনা। সুপ্ত শুধুমাত্র তার পেশাদার ড্রেসেই ফুল হাতার শার্ট পরে, নয়তো সবসময় হাফাতা ফোল্ড করেই রাখে সে। ফর্সা হাতে লোম বেরিয়ে আসে, আকর্ষণীয় লাগে তখন। ত্রয়ী গাঢ় চোখে তাকায়, তারপর সুপ্তকে পাশ কাটিয়ে যেতেই পা বাড়ায়। অমনি নিজের হাতে সুপ্তের শক্তপোক্ত হাতের টান পড়ে। সুপ্ত তাকে এনে দাঁড় করায় নিজের সামনে। সারা মুখশ্রীতে চক্ষুদয়ে বিচরণ ঘটিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করে, তাহার বাঘিনী রূপ বড্ড সুন্দর হলেও তাহার মোহনী রূপ প্রাণনাশী। ত্রয়ী থম মেরে সামনে তাকিয়ে রয়। সুপ্ত চুলের বেনুনি খুলতে খুলতে বলে, এই সাজে বেনি মানাচ্ছে না, খোপা করে নাও। সম্পূর্ণ বেনি খুলে দিয়ে সুপ্ত ড্রেসিং টেবিল থেকে মোবাইল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পেছনে ফেলে যায় তার বিস্ময় নিয়ে থ মেরে থাকা প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীকে। সেই দিন সায়নকে না দেখলেও আজ পাত্র অর্থাৎ নিজ ভাইয়ের পাশে বসে আছে সে। আশেপাশে তেমন তাকাচ্ছে না, মাথাটা একদম নিচের দিকেই তাকিয়ে আছে। ত্রয়ীরা মিনিকে নিয়ে আসলে সায়ন উঠে দাঁড়ায়, পাত্রের পাশের জায়গা থেকে জায়গা করে দেয়। পাত্রের নাম অয়ন। মিনিকে তার পাশে বসিয়ে দিয়ে ত্রয়ী সুপ্তর পাশে এসে দাঁড়ায়। তারপর দৃষ্টি রাখে হবু স্বামী স্ত্রী হতে চলা দুজনের ওপর। সুন্দর মানিয়েছে। সুপ্তর দিকে তাকিয়ে ত্রয়ী আস্তে করে বলে ওঠে, দুজনকে খুব মানিয়েছে, তাই না? সুপ্ত কিছু না বলে গম্ভীর হয়ে সামনে তাকায়। ত্রয়ীর দিক অবধি তাকাচ্ছে না। ত্রয়ী অভিমানে ঠোঁট ফোলায়, তারপর সেখানে সুপ্তর পাশ থেকে সরে এসে ননদের পাশে এসে দাঁড়ায়। চন্দাকে খানিক চিন্তিত দেখাচ্ছে। ত্রয়ী কি হয়েছে জিজ্ঞাসা করলে জানায়, মা নাকি ঋতবাইকে দাওয়াত দিয়েছিল আজকে। কই উনি আসছেন না তো। ত্রয়ী আলগোচরে দরজার দিকে তাকায়। রিক্ত এসে পৌঁছিয়েছে মাত্র। মিসেস সুদ্রিতের সাথে কুশল বিনিময় করছে। ত্রয়ী মিথ্যে দীর্ঘশ্বাস ফেলেই বলে ওঠে, কে এলো না এলো সেটা এখন আর তোমার চোখে পড়বে না ননদিনী। তোমার দৃষ্টি কেউ হরণ করে নিল না তো? চোখের সামনে থাকা জলজান্ত মানুষটা কি তোমার মনের ভেতর খুঁজে বেড়াচ্ছ? চন্দা চমকে আশেপাশে তাকায়। দূরেই দাঁড়িয়ে থাকা রিক্তকে দেখে ওষ্ঠকোণে আপনা আপনি হাসি ফুটে ওঠে তার। পরপরই ভাবির কথা কানে বাজতে লজ্জায় রাঙা হয়ে ওঠে তার কপোলদ্বয়। তা দেখে মিটিমিটিয়ে হাসে ত্রয়ী। সুপ্ত রিক্তকে লক্ষ্য করে তার দিকে আসতে বলে ইশারায়। এখনই আংটি পরানো হবে দেখে ত্রয়ীরাও সামনে এগিয়ে আসে। অয়ন প্রথমে মিনির হাতে আংটি পরায়, তারপর মিনি। মেয়েটা কেমন চারপাশে চোখ বোলাচ্ছে খুশিতে, তা লক্ষ্য করে চন্দ্রা ত্রয়ীর কানে কানেই বলে ওঠে, দেখ মেয়ের লজ্জা শরম একদমই নেই। কি রকম আশেপাশে অস্বাভাবিকভাবে তাকাচ্ছে। আমি হলে তো লজ্জায় মরে যেতাম। ত্রয়ী চন্দ্রার কথা শুনে ঠোঁট কামড়ে ভাবতে থাকে, আচ্ছা সে কি তাকে আংটি পরানোর সময় লজ্জা পেয়েছিল নাকি পায়নি। তারপর ত্রয়ী সুপ্তর পানে তাকায়। তাকে দেখেই তার দৃষ্টি সরায় লোকটা। ত্রয়ী মনে মনেই বলে ওঠে, অসভ্য পুরুষ। আংটিটা পরানো শেষে খাওয়া দাওয়া শয়নরা সেরে গেছে। এখন রান্নাঘরে সব গোছগাছ করছেন মিসেস সুদ্রিত আর মিনির মা। ত্রয়ী আর তন্দ্রা হেল্প করছে ওনাদের। কাজ শেষে একটু বাগানের এদিকটায় হাঁটতে বেরোয় ত্রয়ী। পেছনে পেছনে আসে চন্দ্রা আর মিনি। বেলা নেই। চর খাওয়ার পরদিন সকালেই সে গায়েব হয়ে গেছে, অর্থাৎ বাড়িতে চলে গেছে।
বাগানের দক্ষিণ দিকটায় একটা টেবিল আর কয়েকটা চেয়ার পাতা আছে। রেহেনেওয়াজরা মাঝে মাঝে বিকালবেলায় সকলে মিলে নাস্তা করে এখানে। চই বাগানে এসে দাঁড়াতেই বিয়ের পরদিনে স্মৃতিস্মরণে আসে তার। সুপ্ত তাকে তর্কাতর্কি আর তার গুলি তাকে পাশ কাটিয়ে ফুলদানি লাগা কতটাই লোমহর্ষক ছিল সেই মুহূর্ত। বাগানে আগে থেকেই ছিল সুপ্ত, রিক্ত আর বর্ণ। খোশ গল্পে মজে আছে তারা। কালো শার্ট মোড়ানো সুদর্শন উজ্জ্বল শ্যামলা বর্ণের পুরুষটিকে দেখে হাঁটার গতি মন্থর হয় তন্দার, কিন্তু তার খেয়ালে নেই তন্দা বর্ণের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলছে সে। মাঝে মাঝে শুভ্র দাঁত বের করে হেসে ওঠে। তন্দার এই মুহূর্তে মনে হচ্ছে মিনির মতো লজ্জা কম থাকায় মনে হয় সেও। এই যে সে এখন রিক্তের নিকট চলে যেতে চাচ্ছে, তার পাশে বসতে চাচ্ছে, কিন্তু অজানা এক কারণে তার পা চলতেই চাইছে না। মিনি সবার আগেই যে একটা চেয়ার দখল করে বসে পড়েছে, সাথে পা ঝুলিয়ে দিয়েছে কথার মাঝে। আড্ডা দিতে মেয়েটা বড্ড পারদর্শী কিনা। রিক্ত হঠাৎ কিছুটা দূরত্বে থাকা শুভ্র রঙের সালোয়ার কামিজ পরিহিত রমণীর দিকে খেয়াল করে। কাচুমাচু করে এদিকে এগিয়ে আসছে। অমনি ভ্রু কুঁচকে আসে তার। এখানে আসতে এত লজ্জা কিসের? কই সেই দিন তো রাতে কেমন চলে এসেছিল তার বাসায়। হঠাৎ চোখ তুলে তাকায় চন্দ্রা। তৎক্ষণাৎ দৃষ্টি সরায় রিক্ত। বুকের বাঁ পাশে কি যেন একটা লাফিয়ে ওঠে। অস্থির হয় তার দৃষ্টি। ত্রয়ী কিছু একটা ভেবে সকলের উদ্দেশ্যেই বলে, চা বানিয়ে আনবো? চা খেতে খেতে গল্প আরও জমে উঠবে। তার সাথে তাল মিলিয়ে বর্ণ বলে ওঠে, মনের কথা বললে তুমি ভাবি। আমি এখনই তোমাকে চা বানিয়ে আনতে বলতাম। একদিন মাথা ব্যথায় আমাকে চা বানিয়ে খাইয়েছিলে, যা হয়েছিল চাটা। বর্ণ আর মিলি দুজনেই দুই ভাই বোন হাস্যরসক, তেমন লজ্জা পায় না। ত্রয়ী বর্ণের কথায় হেসে যেতে নিবে, তখনই সুপ্তর পাশে খালি চেয়ারে বসে ত্রন্দা। রিক্তের পাশে চেয়ার খালি থাকলেও সেখানে বসার সাহস তার হয়ে ওঠেনি। ত্রয়ীর উদ্দেশ্যে সে মিনমিন করেই বলে ওঠে, ভাবি, ভাইয়া তো চা খায় না, ভাইয়ার জন্য কফি আনতে পারবে? ত্রয়ী আলগোচরে সুপ্তর পানে তাকায়। সে নিজেও চন্দ্রার দিকে তাকিয়ে। ত্রয়ী মাথা নেড়ে চলে যায়। চা বানিয়ে এনে সকলকে পরিবেশন করে ত্রয়ী। তারপর সুপ্তের জন্য এক্সট্রা করে আনা কফির মগটা সুপ্তের সামনে রেখে নিজে চায়ের কাপ নিয়ে সুপ্তর পাশেই বসে পড়ে। সকলে ততক্ষণ চায়ে ফু দেওয়া শুরু করেছে। ত্রয়ীর হাতে চা খাওয়ার জন্য সকলে বেশ আগ্রহী। ত্রয়ী নিজের সামনে থাকা চায়ের কাপটা যেই না নিতে যাবে, অমনি সুপ্ত নিজের কফির সাথে ত্রয়ী চাটা বদলে নেয়। ত্রয়ী বেশ অবাক হয়ে সুপ্তর পানে তাকায়। ভদ্রলোক বেশ স্বাভাবিক। অন্যরা আর চোখে বিষয়টা দেখেও না দেখার ভান করছে। ত্রয়ী চাপা স্বরে শুধায়, এটা কি হলো? তখনই তার কানে আছে মুখ নিয়ে আসে সুপ্ত। সুপ্তের নিঃশ্বাস এসে বাড়ি খায় ত্রয়ীর কানের পিঠে। সুপ্ত ফিসফিসিয়ে বলে ওঠে, আমাকে জিজ্ঞেস না করে কফি এনেছো কেন? এবার খাও কফি। ত্রয়ী রাগতভাবে তাকিয়ে বলে, যখন তন্দ্রা বলছিল তখন কি আপনার মুখে সুপারগুলো লাগানো ছিল? সুপ্ত চায়ে এক চুমুক দিয়ে বলে, না, এক অপরূপাকে দেখছিলাম, তাই হঠাৎ করে কি বলবো বুঝে উঠতে পারিনি। দোষ আমার নয়, সেই অপরূপার। আপনি এখন পুরোপুরি সুস্থ, রিক্ত ভাই? রিক্ত মিসেস সুদ্রিতের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার জন্য সদর দরজার দিকে এগোতেই পেছন থেকে মেইলি কণ্ঠে প্রশ্নে থমকে দাঁড়ায়। তাকে দাঁড়াতে দেখে মনে মনে জিহ্বা কামড় দেয় ত্রন্দা। রিক্তের সাথে কথা বলার সুযোগ সেই একটাই প্রশ্ন করেছে, কিন্তু পরক্ষণেই মনে হলো রিক্ত কেমন হেসে হেসে আড্ডা দিল, গল্প করলো। যে কেউ বুঝে যাবে সে সুস্থ হয়ে গেছে। সেক্ষেত্রে এই একটা প্রশ্ন বোকা বোকা হয়ে গেল না? রিক্ত চন্দ্রার দিকে গাঢ় চোখে তাকায়। সুপ্ত আর চন্দ্রা আপন ভাই বোন হলেও তাদের মধ্যে অনেক তফাৎ। সুপ্ত বিচক্ষণ আর চন্দ্রা একটু বোকা ভীতু টাইপ। রিক্ত সময় নিয়ে উত্তর দেয়, ভালো। তোর কি অবস্থা? পড়াশোনা কেমন চলছে? চন্দ্রার অধরে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। সে প্রশ্নের জবাব
দেয় রয়ে শোয়ে। তারপরে রিক্তর কণ্ঠে উচ্চারিত ৮০ শব্দখানা কর্ণগোচর হয় তার। রিক্ত ধীরে ধীরে সদর দরজা পেরিয়ে যায়। তন্দ্রা চেয়ে থাকে আজকাল রিক্ত কেমন তাকে এড়িয়ে যাচ্ছে না। আগে তো কথা বলতো কত। তন্দ্রার মনে এক কোণে অভিমানের মেঘ জমে। সে ঠোঁট ফুলিয়ে সিঁড়ির দিকে দ্রুত পায়ে পা চালায়।